সুপ্রভাত সুপ্রভাত জানাই আজকে আমার সকল দর্শক বন্ধুদের। এই মুহূর্তে আমি আছি শেষনাগ বেস ক্যাম্পের এক্সিট গেটে। চারিদিকে একটা সুন্দর পরিবেশ, দেখতে অসাধারণ লাগছে। এই মধ্যে প্রতিটি দর্শনার্থীর ব্যস্ততা চোখে পড়ার মতো। আমার পিছনের যে দৃশ্যটি দেখছেন, এখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু খাবার জন্য গরম জল পাওয়া যাচ্ছে। তবে যারা মনে করছেন স্নান করবেন তাদের জন্য বলে রাখি, 100 টাকা করে বালতি এখানে গরম জল পাওয়া যাচ্ছে। আপনারা স্নান টান সেরে যাত্রার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আর এইখানে পাশেই কিন্তু ভান্ডারা আছে, ভান্ডারা থেকে আপনারা চা বিস্কুট নাস্তা করে আপনারা যেতে পারেন। চলুন লাইনে দাঁড়ানো যাক। তবে যারা মনে করছেন যে তাড়াতাড়ি যেতে হবে তাদের জন্য বলবো, ভান্ডারার যেসব সেবকরা আছে সেই সেবকরা এসে কিন্তু লাইনে চা বিস্কুট কেক প্যাটিস নিমকিন এই ধরনের খাবার কিন্তু দিয়ে যাচ্ছে। যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই RFID কার্ড কিন্তু সঙ্গে রাখবেন, কারণ গেটে কিন্তু স্ক্যান মেশিন আছে। এই স্ক্যান মেশিনে RFID কার্ড স্ক্যান করার পরেই কিন্তু আর্মি অফিসাররা এক্সিট যে গেট আছে সেই গেটের বাইরে যাওয়ার অনুমতি আপনাদের দিচ্ছে। চলুন ধীরে ধীরে লাইন এগিয়ে যাচ্ছে। আর বলে রাখি, শেষনাগ বেস ক্যাম্পের গেট কিন্তু সকাল 6টার সময় খোলে এবং দুপুর 2টোর সময় বন্ধ হয়ে যায়। আমরা বেরিয়ে পড়েছি এখন এক্সিট গেটের বাইরে। এখানে প্রচুর ঘোড়াওয়ালা আছে, সেই ঘোড়াওয়ালা আপনাদের পঞ্চতারিণী নিয়ে যাওয়ার জন্য অবশ্যই বলবে। তবে আমি পায়ে হেঁটে যাত্রা করব, সেই কারণে ঘোড়া করিনি। তবে রেট আমি শুনেছি, রেট এইখান থেকে পঞ্চতারিণী 2200 টাকা এবং গুফা পর্যন্ত কিন্তু 3300 টাকা। এটা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট রেট। তার আগে আপনারা ঘোড়াওয়ালাদের সাথে অবশ্যই কথাবার্তা বলে বার্গেনিং করেই কিন্তু ঘোড়াতে উঠবেন। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। শেষনাগ বেস ক্যাম্পের বাইরে বেরিয়ে আসার পর কিছুটা আসার পর এই দূরে যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, আর এই যে সামনে যে পুরো ঘোড়ার যে এরিয়াটা, এই ক্যাম্পগুলো কিন্তু দর্শনার্থীদের জন্য নয়, এগুলো যারা ঘোড়াওয়ালারা তাদের থাকার ব্যবস্থা এগুলো। আর দর্শনার্থীদের ক্যাম্প কিন্তু শেষনাগ বেস ক্যাম্পের ভেতরেই আছে। তো চলুন ধীরে ধীরে সামনে যাওয়া যাক। আর এইখানে কিন্তু অনেক কিন্তু ফুল ফুটে আছে, বেশ ভালো লাগছে। চলুন আপনাদের একটুখানি এগিয়ে দেখাচ্ছি। এখানে চারিদিকে পাহাড়ে রডোডেনড্রন ফুলের গাছ আছে এবং দেখে মনে হচ্ছে যেন অনেকটা সূর্যমুখী ফুলের মতো। চলুন সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই সামনে কত সুন্দর লাগে দেখুন, এই ফুলটা খুবই ভালো লাগছে দেখতে। এরকম কিন্তু ফুল কিন্তু পাহাড়ের গায়ে গায়ে অনেক ফুটে আছে, বেশ ভালোও লাগছে। চলুন ধীরে ধীরে যাওয়া যাক। এই যে গ্লেসিয়ার, হেঁটে হেঁটে কিন্তু এখানে খুবই সাবধানে যেতে হবে, নাহলে কিন্তু স্কিড করছে। এই যে পুরো বরফ পিচ্ছিল হয়ে গেছে। এইসব জায়গায় একদম পায়ের গ্রিপ, জুতো ঠিক গ্রিপ লাগবে, বাকি তাছাড়া তো কোনো জায়গায় অসুবিধা নেই। তাও ধীরে ধীরে পৌঁছে যায়, কোনো অসুবিধা নেই। চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শেষনাগ বেস ক্যাম্প থেকে মোটামুটি 2 কিলোমিটার উপরে। 2 কিলোমিটার উপরে আসার পর আমরা মোটামুটি এখানে একটা বোর্ড দেখতে পেয়েছি, তাতে পঞ্চতারিণী কত কিলোমিটার, ওয়াবেল টপ কত কিলোমিটার, তারপরে গণেশ টপ কত কিলোমিটার, এই সমস্ত কিছু লেখা আছে। আপনাদের সাথে শেয়ার করছি দেখুন। এবং চারিদিকে কিন্তু বরফ আছে, বরফের গ্লেসিয়ার আছে, সেইগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে যে দৃশ্য, মনোরম দৃশ্য। পঞ্চতারিণী বেস ক্যাম্প থেকে মোটামুটি 2.5-3 কিলোমিটার আসার পর আমরা একটা ওয়াবেল টপ চড়ার মাঝখানে আছি। এইখানে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ এবং একই রাস্তাতে ঘোড়া এবং সকল দর্শনার্থীরা যাচ্ছে এবং কিছু কিছু জায়গাতে রাস্তা এতটাই ন্যারো, সেখানে কিছুক্ষণের জন্য ঘোড়াওয়ালাদের দাঁড় করিয়ে রাখছে, দিয়ে দর্শনার্থীদের যেতে দিচ্ছে, আবার কিছুক্ষণের জন্য দর্শনার্থীদের দাঁড় করিয়ে রেখে ঘোড়াওয়ালাদের যেতে দিচ্ছে। এতটাই ন্যারো এই এক একটা জায়গাতে। এবং রাস্তায় মোটামুটি 2-3 কদম বাদবাদি আর্মি স্যাররা এখানে দাঁড়িয়ে আছে এবং প্রচুর হেল্প করছে।
আর্মি স্যারদের জন্য এই যাত্রাতে কোনো কিছু যে মানে কঠিন বলে সেটা আপনি কিন্তু বুঝতেই পারবেন না। আর রাস্তার যা অবস্থা আপনারা দেখে বুঝতে পারছেন, মানে কোনো রাস্তা বলে কিছু নাই। এবং ওয়েদার এত ভালো আছে তাতেও কিন্তু এই বরফ গলে যে মানে কাদা কিচড় যে সৃষ্টি হয়েছে, এতে কিন্তু হাঁটা কিন্তু খুবই অসুবিধা হয়ে পড়ছে। তো সাবধানে যেতে হবে এবং অবশ্যই কিন্তু জুতো আপনার ভালো হতে হবে, না হলে কিন্তু পা মচকে যাওয়ার মানে ভয় থাকবে, স্কিড করে যাওয়ার কিন্তু একটা লক্ষণ থেকে থাকবে। যে শেষনাগ ঝিল থেকে যে ওয়াবেল টপ যে 3 কিলোমিটার যে চড়াই, মানে খুবই কঠিন চড়াই এবং খুবই রাস্তা খারাপ। সিঙ্গেল রাস্তা, একই রাস্তার মধ্য দিয়ে ঘোড়া, পিট্ঠু, পালকি, আবার সকল দর্শনার্থী যাচ্ছে বাবার দর্শন করতে। তাই সবাই যখন আসবে খুবই সাবধানে আসবে। আর যারা যারা দর্শন করতে আসছো তাদেরকে আমার তরফ থেকে রিকোয়েস্ট, যদি এসো তো পায়ে হেঁটে এসো, ঘোড়ায় চড়ে এসো না। বলা জীবদের কষ্ট দিয়ে কোনো লাভ নেই। যদি পায়ে হেঁটে না আসতে পারো, হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে করে এসো। দেখে খুব কষ্ট লাগছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওয়াবেল টপের ভান্ডারার সামনে। আমার সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে উপরে, এটা হচ্ছে গণেশ টপ। এই চড়াইটাই হচ্ছে সব থেকে কঠিন চড়াই, যেটা 14,500 ফুট উচ্চতায় অবস্থিত। আর ওই দূরে যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, ওইখানে আমাদের যেতে হবে। এটাই হচ্ছে মেন চড়াই, অমরনাথ যাত্রার সব থেকে কঠিন চড়াই হচ্ছে এটাই। চলুন, আমরা অনেকটাই মানে হাঁপিয়ে গেছি, ভান্ডারা থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো। সামনে দেখা যাচ্ছে এখানে গরম জলের ব্যবস্থা আছে। চলুন ধীরে এগিয়ে যাওয়া যাক। এখানে গরম হচ্ছে, জল স্টিম করা। শেষনাগ বেস ক্যাম্প থেকে আমরা 3 কিলোমিটার দূরে ওয়াবেল টপের কাছে চলে এসেছি, প্রায় হাঁপিয়েই গেছি। তাই এখান থেকে কিছুটা গরম জল খেয়ে নিয়ে এরপরে আমরা ভান্ডারার ভেতরে প্রবেশ করব। ভান্ডারাতে কিছু নাস্তা করে তারপরে গণেশ টপের উদ্দেশ্যে রওনা করব। চলুন এবারে ভান্ডারার ভেতরে প্রবেশ করা যাক। এই গরম জল খেয়ে কিন্তু শরীরে একটা ম্যাজিকের মতো এনার্জি কাজ করছে। যাই হোক, আমরা ভান্ডারার ভেতরে প্রবেশ করলাম। ধীরে ধীরে ভান্ডারার ভেতরে প্রচুর ভিড় আছে। আমার এই ডান দিকেই কিন্তু ভান্ডারার যে মানে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ করা হয়েছে। আর বাঁ দিকে কিন্তু আমার ঠিক বাঁ দিকে রয়েছে চার্জিংয়ের ব্যবস্থা। মানে যারা মোবাইলে চার্জিং করবেন তারা ভান্ডারার তরফ থেকে কিন্তু এখানে ফ্রিতে চার্জিংয়ের ব্যবস্থা করা আছে, তবে দাঁড়িয়ে থেকে চার্জিং করিয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখা যাক কী কী খাবার দাবার আছে। অনেক রকমের খাবার দাবার আছে, অত খাবারের নাম জানি না। এইখানে যেমন তৈরি হচ্ছে, এখানে পাশে তন্দুরি রুটি তৈরি হচ্ছে, বেশ মানে ঘি বাটার মাখিয়ে দিচ্ছে আপনাকে। তাওয়া রুটি, কত রকমের সবজি, ভাত, ডাল, বিভিন্ন রকমের সবজি আছে, ডাল আছে 2-4 রকমের। মানে আপনারা এত খাবার কিন্তু সম্পূর্ণ সবই কিন্তু ফ্রিতে আপনি খেতে পারবেন। এখানে কোনো কিন্তু পে করার কোনো অসুবিধা নাই, কারণ এটা কিন্তু মানে ভান্ডারা আর কি, লঙ্গরখানা যাকে বলা হয়। এবারে আপনি খুশি মনে আপনি দান বক্সে যেটা দিতে পারেন সেটা কিন্তু দিতে পারেন, অসুবিধা কিছু নাই। কত রকমের পায়েস দেখুন এখানে, 3-4 রকমের তো শুধু পায়েস, সিমুই, চালের পায়েস, খেজুর, কত রকমের তো মিষ্টি আছে, মতিচুরের লাড্ডু, গজা, নিমকিন, হ্যাঁ, তারপরে এই কি বাদাম পাটালি, অনেক রকমের খাবার আছে। আপনি কত খাবার খাবেন, হ্যাঁ, কালো জামুন, তারপরে নিমকিন, চিপস, এমনকি এখানে অনেক গ্লুকোজও আছে। গ্লুকোজ প্যাকেটে করে আলাদা করে দিচ্ছে, দেখুন ছোলা, এই যে এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ মানে রাস্তা যেতে যেতে কিন্তু আপনি জলে গুলে খেলে কিন্তু একটা আলাদা রকমের এনার্জি। কত রকমের চকলেট, ক্যান্ডি, কি নাই এখানে, বাপরে, দেখেই অবাক হয়ে যাচ্ছি। এখানে অনেক রকমের জুস আছে, এখানে জুস খেতে পারেন আপনি, আমের জুস, লেবুর জুস, ও
তরমুজের জুস। চা কফি আমি খাই না যেহেতু। এখানে বিভিন্ন রকমের প্যাটিস আছে, গরম দুধ পাওয়া যাচ্ছে এখানে, ভেজ প্যাটিস, হট প্যাটিস, পিৎজা, কেক। যেহেতু ঘড়িতে মোটামুটি সকাল 8টা বাজে, তাই হালকা করে কিছু নাস্তা করে নিলাম। এখানে প্রথমেই আমি একটা প্লেটে সিমুই নিয়ে নিলাম, খুব ভালো এবং টেস্টি খেতে। এবং খাবারের যদি কোয়ালিটির গুণগত মান দিকে বিচার করা হয় কিন্তু, তাহলে বলবো কিন্তু খুবই সুস্বাদু। এমন নয় যে ভান্ডারা বা লঙ্গরখানার খাবার খারাপ, তা কিন্তু নয়। চলুন এবারে অন্য কিছু ট্রাই করা যাক। এইখানে টিক্কা পাওয়া যাচ্ছে, আমি টিক্কা নিয়ে এসেছি। এটা হচ্ছে পনির টিক্কা, বেশ মানে খেতে বেশ ভালো লাগছে, চাটনি ফাটনি দিয়ে ভালো লাগছে খেতে, খারাপ কিন্তু লাগেনি। যাই হোক, খাবারের মানে মান কিন্তু একদম 1 নম্বর মান, কোনো অসুবিধা কিছু নেই। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে কড়াইটা দেখছেন, এখানে কিন্তু গরম করা হচ্ছে দুধকে, এবং এখানে অনেকজনই কিন্তু দুধ খাচ্ছে। তো আমি যেহেতু চা বা কফি এরকম ধরনের কিছু নেশা আমার নয়, তার জন্য আমি দুধটাকে প্রেফার করলাম। এবং এইখানে এই সময়ে এরকম ঠান্ডা এরিয়াতে গরম দুধ পেয়ে কিন্তু মনটা খুশ হয়ে গেল। যাই হোক, শুধু দুধ নয়, আমার পাশেতে পাউরুটি শেখা হচ্ছিল, সেই পাউরুটিও একটা নিয়ে নিয়েছিলাম আমি। এখন পাউরুটি দুধ দিয়ে খাওয়া দাওয়া করে গণেশটপের উদ্দেশ্যে আমরা রওনা হব। চলো খাওয়া দাওয়া করে যাওয়া যাক গণেশটপের উদ্দেশ্যে। ব্যাস, এই গণেশটপ চলে গেলেই তারপরে ঢালু রাস্তা, অত আর কষ্ট হবে না, আর একটু আছে। চলো ধীরে ধীরে পৌঁছে যাই। এখন ঘড়িতে সময় 8টা 40। বন্ধুরা, আমরা এখন মহা গণেশটপে চলে এসেছি। 200 মিটার মতো আছে, যে জায়গাটাতে আপনাদের সমস্ত মানে বরফ প্রতি বছরই থাকে। দড়ি ধরে আর কি আর্মিরা উপরে টেনে নিয়ে যায় শ্রদ্ধালুর জন্য। তো যারা দর্শন করতে আসছেন, এখন বরফ সেরকম খুব একটা নাই, তবুও দেখাচ্ছি। এইদিকে উপরে হেলিকপ্টার যাচ্ছে সবসময়। চলো, হেলিকপ্টারের আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। চলো এবার সামনেটা দেখাচ্ছি আপনাদের। এখন এই মুহূর্তে আমরা রয়েছি মহা গণেশটপে। এই জায়গাটি মহা গণেশটপ নামকরণের পিছনে যে কাহিনী, পৌরাণিক মতে মাতা পার্বতী যখন মহাদেবের কাছে এই বিশ্বের সৃষ্টির কাহিনী শুনতে চেয়েছিলেন, তখন মহাদেব গুহার উদ্দেশ্যে রওনার পথে এই স্থানে তার কনিষ্ঠ যে পুত্র গণেশজি, সেই গণেশজিকে রেখে দিয়ে যান। সেই তখন থেকে কিন্তু এই স্থানের নাম মহা গণেশটপ নামে পরিচিত। এইখান থেকে পুষ্পত্রী ভান্ডারা হচ্ছে 2 কিলোমিটার এবং পঞ্চতারণী 10 কিলোমিটার। আজকে আমরা পঞ্চতারণীতে যাত্রী নিবাস করব। যেহেতু এটি টপেস্ট, অমরনাথ যাত্রার টপেস্ট স্থান, সেহেতু এইখানে কিন্তু মানুষের অক্সিজেনের অসুবিধা হতে পারে, তবে ভয়ের কোনো কারণ নয়। এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প আছে, সবসময় অক্সিজেনের ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। আর দূরে যেটা পতাকা, আমাদের ভারতীয় পতাকা দেখতে পাচ্ছেন, এই স্থানটি হচ্ছে ইন্ডিয়ান সোলজারদের একটা সেলফি পয়েন্ট আছে। এখানে সবাই উঠে খেলাধুলা করছে, সেলফি নিচ্ছে। আমরাও যাব, একটু ঘোরাফেরা করব, দেখব, এনজয় করব। তবে কিন্তু রোদের খুব রিফ্লেকশান এখানে, মানে সানগ্লাস টুপি ছাড়া কিন্তু এখানে আসা যাবে না। মানে সানগ্লাস খুলে আপনি তাকাতে পারবেন না, এত রোদ এখানে, এবং মানে রিফ্লেকশান হচ্ছে, চোখে সবসময় লাগছে, তো মাথা যন্ত্রণা করছে এবং মাথা ঘুরেও যাচ্ছে। আমরা ধীরে ধীরে এখানে সিঁড়ি করা আছে পাশ দিয়ে, বাঁ দিক দিয়ে উঠছে সবাই, আস্তে আস্তে উঠবো। তবে যাদের মানে হাই অল্টিটিউড অসুবিধা আছে, তারা কিন্তু এখানে হুটোপাটি করবেন না, তাহলে অসুবিধায় পড়তে হতে পারে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক এবং উপরে উঠে
সেলফি কিছু নেবো, দিয়ে তারপরে আবার আমরা নিচে নেমে আসবো। বরফের খুব ফ্লেকশন এখানে, মানে খালি চোখে তাকানো যাচ্ছে না, আর চশমাতেও মানছে না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে নামতে হবে এবারে, খুব খারাপ রাস্তা। চলো চলো বন্ধুরা, পঞ্চতারিণীর দিকে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। চলুন, আর ওয়েট করা যাবে না এখানে। পঞ্চতারিণীর দিকে গিয়ে আমরা দেখাচ্ছি। এই সেলফি পয়েন্ট থেকে নামার অবস্থা দেখুন। উঠে তো গেছি, নামবো কি করে, কি অবস্থা, হাই রিস্ক। একটু যদি ব্যালেন্স হারিয়ে যায় পুরো নিচে। এ দেখো, এ দেখো, गिर गया। अरे भैया रुको, पहले उतारने दो। तो दिक्कत है जी, उतरने में बहुत दिक्कत है। আমরা সেলফি জোন থেকে নিচে চলে এসেছি, এখানে ফটো শুটিং করছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমি এই পতাকাটা নিয়ে এসেছিলাম। যাই হোক, এটা আমার বন্ধু, তো আমার সঙ্গেই এসছে, সেও ফটো শুটিং করছে। একটা আলাদা এনার্জি। বন্ধুরা মুসিবত দেখুন কিরকম, ছবি তুলতে থেকে লাঠিটা নিয়ে পালিয়েছে। এরকম জায়গা থেকে লাঠি নিয়ে যদি পালায়, কি অবস্থা। আর রাস্তা দেখুন, মানে খুবই হাল খারাপ। এই রাস্তার হাল দেখুন, স্লিপ বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না কি ভালো লাগছে। এই যে ঘোড়াগুলো যাচ্ছে, তারা এখন শেষনাগ বেস ক্যাম্পের দিকে মালপত্র নিয়ে। দুদিকে বরফের চাই, মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই যে একটা অনুভূতি, এই অনুভূতি কিন্তু বলে বোঝানোর মতো নয়। আবার চারিদিকে পাহাড় বেষ্টিত, উপরে সাদা বরফ পড়ে আছে, কী যে ভালো লাগছে বন্ধুরা। আপনারা চোখ বন্ধ করে অবশ্যই আসুন, এসে এই উপভোগ আপনারা অনুভূতি নিন। আর অবশ্যই বাবার যাত্রা করুন জীবনে একবার, দেখবেন জীবন সার্থক হয়ে যাবে, জীবন একদম ধন্য মনে হবে। আসুন। আর যদি কোনো কারোর প্রশ্ন থেকে থাকে কীভাবে যাব, কোথায় থাকবো, সমস্ত কিছু আপনি কমেন্ট করুন আমাকে, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে উত্তর দেবো। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এতে আমার আরও ভিডিও বানাতে আগ্রহ বাড়বে, উৎসাহিত বাড়বে। সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা। বরফ ভেঙে কিভাবে আসছে দেখুন সবাই, পুরো একদম উপর থেকে, গণেশঘাট থেকে পুরোটাই বরফ। এটা পায়ে হাঁটা যাত্রীদের জন্য, এটা ঘোড়ায়, ঘোড়ার রাস্তা আলাদা। ঘোড়ার রাস্তা খুবই খারাপ, এটা তাও যাওয়ার খুব মানে চান্স আছে। এমজি টপ থেকে পুরো নেমে এসেছি পঞ্চতারিণীর দিকে, এটা ঢালুন পর, এরপরে মানে পুরো লেভেল যাবে আর কি। পুরো বরফ দেখুন কিরকম। দীঘা ভাবছি ভিডিও বানাবো না, একটা একটা পাহাড়ের ব্যাগ মোড় নিতে আর একটা করে নতুন নতুন সিনারি চলে আসছে। কমপক্ষে 10 ফিট করে বরফ আছে, এই সবাই সেলফি তুলছে। সেলফি তোলার চক্করে কিন্তু আবার স্লিপ খেয়ে যেন পড়ে যাও না। রাস্তার হাল কিন্তু খুব দুর্গম। এখনই সামনের কাকা এখনই পড়ে যাচ্ছিল অবস্থা। দুদিকেই বরফ। আরে बर्फ है बर्फ। चलो आगे आगे चलो, रास्ता हाल खूब खराब।
একদম সাবধানে, নালে কাদায় গিয়ে পড়তে হবে। এই ঘোড়ার রাস্তা আর আমাদের দর্শনার্থীদের যাওয়ার রাস্তা এক হয়ে গেল। বিভিন্ন নামি দামি বড় বড় ব্যক্তিদের মুখে শুনে এসেছি আমি যে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে নাকি উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না বন্ধুরা। তাহলে মানুষ কি ভালোবাসা ছেড়ে দেবে? আমার মতো ভালোবাসো বন্ধুরা, মহাদেবকে ভালোবাসো, যেখানে ভালোবাসা কোনোদিনও হারানোর নিশ্চয়তা থাকবে না। তার জন্য তো বন্ধুরা চোখ বন্ধ করে আপনারা চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই ভারতবর্ষের সুন্দর অমরনাথ যাত্রার পাহাড়ি দৃশ্য। উপরে বরফ পড়ে যে কি ভালো লাগছে বন্ধুরা, আপনাদের বলে বোঝানোর ভাষা আমার কাছে নাই। এত সুন্দর পরিবেশ আমি এর আগে আমার জীবনে কোনোদিনও দেখিনি। বারবার ধরে বলবো আপনারা আসুন, যাত্রা করুন এবং এই সৌন্দর্য উপভোগ করুন। ভালো থাকবেন। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে শঙ্কর। জয় ভোলে শঙ্কর। যারা ঘোরা করে যাচ্ছে তাদের রুট আলাদা। গণেশটপ থেকে নেমে এসে ঘোড়া আলাদা করে চলে যাচ্ছে। এটা হচ্ছে দর্শনার্থীদের যাওয়ার রুট। এটা দিয়ে গিয়ে সিধা গিয়ে একদম নিচে নামতে হবে। বন্ধুরা তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, ওই দূরে আছে পোষপাত্রী ভান্ডারা, দিল্লি ভান্ডারা এবং 56 ভোগ নামে পরিচিত। দেখো ওই দূরে পোষপাত্রী ভান্ডারা, আর এই যে সবাই যাচ্ছে ধীরে ধীরে। বন্ধুরা বাবা অমরনাথ দর্শন করতে এসেছি, তার সাথে বাবার পথে একটু পেন্টিং করে দর্শনে একটু হেল্প করে দিই। চলুন আমরা এখন পেন্টিং করে নিই, তারপরে আবার যাবো। রাস্তা তো পড়ে যাচ্ছে সারাদিন, কোনো অসুবিধা নাই। চলুন। चलिए अभी धीरे धीरे भाई लोगों पेंटिंग करता है, इससे मैं थोड़ा बातचीत करना चाहता हूँ। भाई लोग आप थोड़ा बताइएगा, ये जो आपने पेंटिंग जो हो रहा है ये हर साल होते हैं? हर साल होते हैं। अगर ये मान लीजिए कुछ रिपेयर वगैरह होते हैं तो आप लोग नहीं करते हैं? करते हैं आप लोग? हर साल जब मतलब यात्रा खत्म होगी रेलिंग फिर से खोल देंगे। अच्छा, अगले साल फिर से 4 महीने हो गए हमें यहाँ, 4 महीने से काम कर रहे हैं। पहले बर्फ उठा रहे थे 10 फुट यहाँ, कितने फीट बर्फ? 10 फीट बर्फ। अब बैंड हो रहा ठीक है, चलिए अभी भाई साहब को दे दो। चलो हम लोग चलते हैं। साइड मोड़े পোষপাত্রী দেখাচ্ছে প্রায় 1 কিলোমিটার, আর পঞ্চতারিণী 9 কিলোমিটার। চলো বাকিগুলো আর বলছি না, পঞ্চতারিণীগুলো যেতে হবে। তাই পঞ্চতারিণীতে বাকিটা সাইনবোর্ডে আছেই, দেখতেই পাচ্ছেন আপনারা। আর পোষপাত্রীর উচ্চতা হচ্ছে 13,500 ফিট। আর এই অবস্থা রাস্তার, ওই উপর দূর থেকে সবাই নামছে। চলো আমরা ধীরে ধীরে নামি। ওই দূরে পোষপাত্রী ভান্ডারা, চলো ধীরে ধীরে গিয়ে কথা হচ্ছে। পোষপাত্রী ভান্ডারা ঠিক 1 কিলোমিটার আগে এই সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, বেশ ভালো লাগছে। অনেকটা মানে সূর্যমুখী ফুলের মতো, সূর্যমুখী ফুলের মতো কিন্তু অত বড় নয়। আর এই বরফ গলা জাল একদম সোজা চলে যাচ্ছে। সামনে ওই ব্যাগটা ঘুরলে আর কি পোষপাত্রী ভান্ডারা। মানে বাবাজি কিন্তু স্নান করছে এই ঠান্ডা জলে,
স্নান করছে। এই মুহূর্তে আমরা রয়েছি পশুপতি ভান্ডার ঠিক আগেতে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের উপরে সুন্দরভাবে বরফ পড়েছে। আপনার মনের যে একটা আলাদা ফিলিং আপনার চলে আসবে। এত সুন্দর পরিবেশ, মায়াবী পরিবেশ দেখে নিজেকে আটকে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে না এইখানেই থাকি। কিন্তু আমাদের এখনো পঞ্চতারণী যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলুন আমরা ভান্ডারার দিকে এগোনো যাক। বন্ধুরা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পশুপতি ভান্ডারা, বা অনেকে দিল্লি ভান্ডারা নামে পরিচিত। সমগ্র বাবা অমরনাথ যাত্রাতে পেহেলগাঁও থেকে শুরু করে বালতাল পথে সমস্ত যে ভান্ডারা আছে তাদের মধ্যে এই ভান্ডারা অন্যতম এবং আকর্ষণীয়। আজকে আমরা এই ভান্ডারায় প্রবেশ করে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গে থাকুন। প্রথমেই বলি, এত দূর থেকে যাত্রা করার পর যাদের পায়ে ব্যথা হবে তাদের জন্য এই ভান্ডারা থেকে স্পেশাল করে ফুট ম্যাসেজ এর ব্যবস্থা করেছেন। এখানে ফুট ম্যাসেজ মেশিন আছেন। এই মেশিনের মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ম্যাসেজ করে নিতে পারেন। এই বর্তমানে এখন আমি ম্যাসেজ সেন্টারে আছি এবং এইখানে আমি ম্যাসেজ করিয়ে নিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনাকে এখানে ম্যাসেজ করিয়ে দেওয়ার জন্য তারা ব্যবস্থা করে দেবে। এখানে অনেকগুলো ম্যাসেজ মেশিন, মানে ম্যাসেজ যে মেশিন, সেই মেশিন আছে। এখানে সমস্ত দর্শনার্থীরা এসে ম্যাসেজ করছে। এই যে দেখছেন আমার এখন বর্তমানে পায়ে কিন্তু ম্যাসেজ হচ্ছে মেশিনের মাধ্যমে। বেশ আরাম লাগছে, কারণ এতটা দূর হাঁটার পর কিন্তু পায়ের মাসলগুলো আপনার হার্ড হয়ে যাবে এবং প্রচণ্ড ব্যথা করবে। সেক্ষেত্রে এই ম্যাসেজটা আপনার খুবই উপকৃত হবে। চলুন আমরা এবারে ধীরে ধীরে ভান্ডারায় প্রবেশ করব এবং ভান্ডারার সমস্ত কিছু যাবতীয় তথ্য আপনাদের দেব। এটি হচ্ছে ভান্ডারার তরফ থেকে যে মন্দির, সেই মন্দির। এইখানে ভগবান শিব, পার্বতী, গণেশ ভগবান সবই আছে। চলুন আমরা প্রণাম করে ভান্ডারার দিকে প্রবেশ করি। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, এই ভান্ডারায় কিন্তু একটি নিজস্ব কৃত্রিম ঝর্ণা বানিয়েছে। এখানে ওই বাইরেতে বাঁদিকে আসার সময় দেখলাম। যাই হোক, চলুন আমরা এখানে কিন্তু মেডিকেলেরও ব্যবস্থা আছে, মেডিকেল ফেসিলিটি, এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর যাদের অক্সিজেনের অসুবিধা হবে তারা এখানে কিন্তু অক্সিজেনের ব্যবস্থা আছে, অক্সিজেন নিতে পারে, কোনো অসুবিধা কিছু হবে না। আর তাছাড়া এই জায়গাটায় কিন্তু মানে খুব একটা অল্টিটিউড নয় যে আপনার অক্সিজেনের অসুবিধা হবে। আমরা এখানে প্রবেশ করে ফেলেছি ভান্ডারার ভেতরে। এখানে প্রায় 8 থেকে 10 রকমের কিন্তু জুস আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে ম্যাঙ্গো জুস, অ্যাপেল জুস। এখানে আমি ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম এবং ম্যাঙ্গো জুস বেশ ভালো খেতে, সবাই নিচ্ছে। সবই জুসই ভালো খেতে, এমন কোনো ব্যাপার নয়। তবে সবথেকে বড় কথা হচ্ছে আপনি এতটা হাঁটার পর আপনার কিছুই খেতে ভালো লাগবে না। চলুন আপনাদের ধীরে ধীরে আরও কিছু দেখাই। খাবারের যেসব আয়োজন এখানে দেখতে পাচ্ছি আমরা, অনেক রকমের খাবার আছে। স্পেশাল করে এখানে একটি তো মানে চকোলেটের বা ক্যান্ডির কাউন্টারই আছে বলেছে আমি শুনেছি। কত রকমের খাবার, কত রকমের তো খাবারের নামই জানি না আমি। এই যে ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো জুস খাচ্ছি আমি, বেশ ভালো লাগছে। একটা এনার্জি লেভেলের মতো কাজ করে। এই রকম একটা পরিবেশে এসে ম্যাঙ্গো জুস পাওয়া কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। এদেরকে স্যালুট জানাই আমি মন থেকে। এরা যেসবভাবে দর্শনার্থীদের সেবা করছে সত্যি অনবদ্য। আর এই যে জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন রাখা আছে এবং টেবিল রাখা আছে। এই আমার সামনে এখন আছে প্রায় কম বেশি 20 থেকে 25 রকমের মিষ্টি, কত রকমের স্যান্ডউইচ, বার্গার, অনেক রকমের খাবার। কি খাবেন আপনি?
এই তো এখানে আবার মোমোস, পিৎজা পর্যন্ত আছে, আপনি পিৎজাও খেতে পারেন। এরকম জায়গায় এসে এরকম খাবার আশা করিনি কোনোদিন, তবে এত খাবার খেয়ে দেখার সময় আমার কাছে নাই, কারণ আমাদের আজকে যেহেতু পঞ্চতারিণী পৌঁছাতে হবে। কত রকমের খাবার, মানে খেয়ে পারবেন না আপনি। কত রকমের রুটি আছে এখানে, 4-5 রকমের ডাল, সবজি, চিপস, পাঁপড়, কত রকমের মিষ্টি, গজা, এমনকি এখানে মানে ফ্রাই চাউল, বিরিয়ানি রাইস, ভেজ বিরিয়ানি, জিরা রাইস, কত রকমের রুটি আছে, নানান রকমের রুটি। এই যে এটা হচ্ছে চকলেটের সেই কাউন্টার। এইখানে কিন্তু অনেক রকমের চকলেট, চীনা বাদাম, ক্যান্ডি, তারপরে ডার্ক চকলেট, চানা, অনেক রকমের এখানে অনেক স্ন্যাক্স আইটেম আছে। আর প্রচুর মানুষের ভিড় গমগম করছে, কারণ এইটি হচ্ছে আমাদের বাবা অমরনাথজি যাত্রার সব থেকে বড় ভান্ডারা। প্রচুর খাবার এবং সবাই আনন্দ উপভোগ করছে। কত রকমের মিষ্টি দেখুন, এখানে বিস্কুট, স্ন্যাক্স, এখানে তরমুজ, বিভিন্ন রকমের ফল কাটা আছে। আমি তরমুজ একটা নিয়ে নিলাম, বেশ ভালো লাগছে খেতে তরমুজটা। এই পরিবেশে তরমুজ একটা মানে আপনার শরীরের যে জলের যে অভাব সেটা কিন্তু আপনাকে কাটিয়ে দেবে। এই মুহূর্তে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আরও অনেক রকমের খাবার আছে এখানে। টিক্কা আছে, সয়াবিন টিক্কা, পনির টিক্কা, আলুর টিক্কা, এই যে টিক্কা হচ্ছে এখানে, কাবাব, কত রকমের ডাল, এখানে ধোসা বানানো হচ্ছে, পাশেই আছে ইডলি, সাম্বার, চাটনি, এগুলো সব সাউথ ইন্ডিয়ান খাবার। এখানে বিভিন্ন রকমের পান আছে, এখানে আবার হরিদ্বারের ফেমাস যে ডাল মশলা, সেই ডাল মশলা আছে, কত রকমের খাবার। এইখানে আছে কি নাম, আমি এইসব নামগুলো কিন্তু বলতে পারছি না। এখানে পাও ভাজি বানানো হচ্ছে, এখানে দই বড়া বানানো হচ্ছে, কত রকমের এইগুলো মিষ্টির নাম জানি না। যাই হোক, এবারে কিছু খেতে হবে। बम बोले कैसा खाना कैसा लग रहा है? बहुत बढ़िया है, बहुत बढ़िया है। सौदा पूरी कृपा है। बोले जी के बजाय बम बोले। बहुत बहुत धन्यवाद, सर दुनिया को दिखा रहे हो। चलो জয় বলে কি এখন বলে ভান্ডারা থেকে এখন নিয়ে এসছি এই বিরিয়ানি, মশলা চাউল, আর একটা পনির টিক্কা, দুটো মোমো খেয়ে দেখাচ্ছি আপনাদের কীরকম লাগছে। ভেতরে জায়গা নাই, মাটিতেই বসে পড়েছি। 56 तरह का भोग है, भाई लोग बोल रहा है दिल्ली से। चलो अभी बिरयानी चावल खेल देखा जाए। ভালো এবং স্বাদিষ্ট। আবার ডাল চাউল চলে এসেছি, ডাল চাউল जो भी इस अमरनाथ यात्रा पर आए हुए हैं, यहाँ जो बैठे हुए हैं, खड़े हुए हैं कारपेट के ऊपर, कृपया जूते चप्पल एक तरफ उतार करके बैठे। आप लोगों की तबीयत खराब ना हो, किसी को दिक्कत ना आए, उसके लिए हमारे डॉक्टर साहब आपको ডাল চাवल ছাড়া আর কি চাই, এতেই পেট ভরে যাবে। घर की तरफ होकर के बैठिए, অনেকটা হাঁটতে হবে 9 কিলোমিটার। डॉक्टर साहब को বন্ধুরা, এই যে পুষ্পতির ভান্ডার থেকে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে আসার পরেই এই সামনে দিয়ে এই রাস্তা চলে যাচ্ছে পঞ্চতারিণীর দিকে। আর এইখানে আই লাভ মহাদেব লেখা আছে। এটা হচ্ছে সেলফি পয়েন্ট, সবাই এখানে সেলফি তুলছে। চলো, খুব লেট হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। পঞ্চতারিণী 8 কিলোমিটার। চলো ধীরে ধীরে আমরা আগে আগে যেতে থাকি, ওই দূরে পঞ্চতারিণী। বন্ধুরা, আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দেবো। এখন আমরা পুষ্পতির ভান্ডারা থেকে নিচে নেমে পঞ্চতারিণীর দিকে যাচ্ছি। তবে টিপস বলতে গুরুত্বপূর্ণ তথ্য যেটা, মানে আগামী দিনে যারা আর কি বালতাল হয়েছে, বাহ পড়ে যাচ্ছে না, দেখেছো? আগামী দিনে যারা
বালতাল হয়ে যাত্রা করবেন এবং বালতাল হয়েই আর কি ফিরে যাবেন, তাদের উদ্দেশ্যে বলি, আমাদের এই অমরনাথ যাত্রাতে এই যে পোষপাতিরি যে ভান্ডারা, এটা একটা গুরুত্বপূর্ণ ভান্ডারা। এখানে টোটাল 56 আইটেমের খাবার পাওয়া যায় এবং মানে সম্পূর্ণ খুব ভালোভাবে সাজায়, তাদের ব্যবহারও খুব ভালো। হ্যাঁ, যদি কেউ বালতাল হয়ে বালতালেই ফিরে যায় তাহলে কিন্তু এই পোষপাতিরি ভান্ডারা তারা কিন্তু দর্শন করতে পারবে না এবং লঙ্গরে খাবারের সুযোগ পাবে না। এটা একটা আলাদা মানে অনুভূতি কিন্তু এই বালতাল যাত্রার জন্য, মানে অমরনাথ যাত্রার জন্য। রাস্তা খুব খারাপ, চলো ধীরে ধীরে এগিয়ে যায়। এই রাস্তার হাল দেখুন, পুরো একদম শুধুমাত্র পাথর বিছানো আছে, রাস্তা বলে কিছু নাই। এখানটায় রাস্তাটা খারাপ, এখানে কিন্তু সবাই স্নান করছে। স্নান করলে অবশ্য মানে সারা দিনের যে জার্নি, যে থকান, ক্লান্তি ভাব, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মন করছে স্নান করতে, কিন্তু দেখছি কি করা যায়, স্নান করাটা ঠিক হবে কি না। চলো এখন যাবো পঞ্চদারিণী বেস ক্যাম্প, তার আগে স্নান করে নিই। বন্ধ নয়, লোকের চাপ। দেখা যাক করা যায় কিনা। প্রচুর ঠান্ডা, মানে 1 সেকেন্ডে রক্ত জমে যাবে। শরীর ক্লান্ত বলে ঠান্ডা পড়ছে। স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি বন্ধুরা, এখন শরীরটা বেশ হালকা লাগছে। আসলে অনেকটা পথ হাঁটার পর ক্লান্তি এসে গিয়েছিল। যাই হোক, আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। আমার পেছনে যেটা দেখছেন, এটা হচ্ছে একটা বিএসএনএলের টাওয়ার বসছে। আমরা পোষপাতিরি ভান্ডারা থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার চলে এসেছি, আর এখান থেকে 2 কিলোমিটার আছে। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন পঞ্চতারিণী বেস ক্যাম্পের ঠিক আগে পাথরে বেষ্টিত রাস্তা দিয়ে বেরিয়ে এলাম। মানে রাস্তা নাই, মানুষজন যাতায়াত করতে করতেই রাস্তা হয়ে গেছে। রাস্তা যেটা আছে একটু ঘুরে পথে, এটা শর্টকাট। তো রাস্তাটা একবার আমরা দেখাচ্ছি কীরকম, মানে পাথর ভেঙে আর কি কেটে কুটে পড়েছে। চলো, তারপরে এই সামনেই আছে, এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার বেস ক্যাম্প। আর ভিউটা একবার দেখিয়ে দিই। বন্ধুরা, আমরা এখন পঞ্চতারিণীর ঠিক সামনেই আছি। এই পেছনে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ঘোড়া, পালকি, দর্শনার্থী সবার নামছে। এরপরেই সামনে একটা বিশাল বড় ভ্যালি আছে, সেই ভ্যালির একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন, খুব ভালো লাগবে।
পঞ্চতারিণী দিয়ে। পৌরাণিক কাহিনী মতে আমাদের বাবা মহাদেব যখন মাতা পার্বতীকে নিয়ে গুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই বিশ্বের সৃষ্টির কাহিনীর গল্প শোনাতে, তখন তিনি এখানে এই তার যে 5টি উপাদান মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই 5টি উপাদান তিনি এখানে রেখে দিয়ে যান। সেই তখন থেকে কিন্তু এই জায়গাটির নাম হয় পঞ্চতারিণী। এখন চলে এসেছি বর্তমানে পঞ্চতারিণী বেস ক্যাম্পে। প্রচুর কষ্ট করে এখানে এসেছি, তবে যতই কষ্ট হোক বাবার দর্শন কিন্তু আজকে হবে না, কালকেই হবে। কাল সকালে আমরা বাবার দর্শন করব। আজকে আমরা এখানে দুজন বন্ধুকে পেয়ে গেছি, তাদের কাছ থেকে কিছু जानकारी আমরা নিয়ে নেব। चलो भैया, आप पहले ये बताइए, ये जो सारी टेंट वगैरह जो सिस्टम है इसमें क्या फैसिलिटी है, क्या रेट है, थोड़ा इसका जानकारी बताइए। फैसिलिटी तो यहाँ पे जो रेट है ये फिक्स है भाई, ठीक है। एकदम फिक्स है। वहाँ 650 है। उसके बाद मतलब ये पीछे से अनाउंसमेंट होता है, यहाँ पे कोई भी नहीं करता है। 650 से ऊपर किसी को नहीं मिलता है। इससे बाकी रहने का यहाँ सब सेम, सब ठीक ठाक। इस साल 2024 सालों में बाबा का गुफा का पास में रहने के लिए कुछ बंदोबस्त किए हैं क्या? हाँ अभी है, जो वहाँ जिसको लेट हो जाता है, जो टाइम से नहीं पहुँच सकता है, उसको रात को वहीं पे रोक देते हैं। अच्छा, वहीं पे रोक देते वहाँ पे जगह बनी है, सब कुछ है, अच्छे से उनका खाना पीना होता है, लंगर लगे होते हैं, सब कुछ वहीं पे होता है सर। हैं। और इधर से जाने के लिए सुबह में कितना बजे गेट खोलते हैं? सुबह 4 बजे से स्टार्ट हो जाता है अच्छा, एंट्री। और कितना बजे से बंद हो जाता है? बंद फिर 2 बजे बंद हो जाता है। 2 बजे के बाद किसी को जाने नहीं किसी देते। को नहीं जाए, क्यों उसके बाद मौसम खराब हो सकता है, कोई रास्ते में फंस सकता है, पहुंच नहीं सकता है, इसलिए बंद कर देते हैं। बंद कर देते हैं। हाँ सर, बाकी ठीक है। सब ठीक है सर। ठीक है भाई से, आपसे मिल गए। ये भाई से मिलके अच्छा लगा है, जानकारी लेके। और सर मुझे चलो। आपसे भी क्वेश्चन पूछने हाँ थे। सर, बोलिए सर। पूछ सकते हैं क्या? कोई हाँ प्रॉब्लम क्यों तो नहीं, हो नहीं सकती? नहीं नहीं, बोलिए ना। सर आप वहाँ से जब यात्रा करने निकलते हैं तो क्या सोच के निकलते हैं? मैं तो इस बार पहली बार यात्रा कर रहा हूँ, तो मैं इधर उधर करके सारी जानकारी इकट्ठा किया है। पहले रजिस्ट्रेशन किया है, CIC सर्टिफिकेट निकाला, बैंक में जाके रजिस्ट्रेशन कराया, KYC करवाया है, फिर सोचा हूँ कितना किलोमीटर जाना पड़ेगा, कैसा रास्ता है, इस हिसाब से थोड़ा बहुत प्रैक्टिस कर लिया हूँ। रोज सुबह में होके करीबन पैदल चल देता हूँ। इसमें क्या है, थोड़ा प्रैक्टिस में रहते हैं तो आदमी को थकान नहीं रहता है। नहीं रहता है, बिल्कुल। तो एक क्वेश्चन और था। हाँ आप यात्रा में आते हैं, मैं बेशक मानता हूँ पैदल आप स्ट्रगल करते हैं। हाँ, स्ट्रगल तो कश्मीर कैसा हाँ। लगता है आपको? क्यों आते अभी हैं कश्मीर में? ऐसी कौन सी चीज़ है मैं जो बचपन देखने से आते हैं? सारी किताबों में पढ़ा हूँ, क्या कश्मीर हो गया इंडिया का भूषण। तो कभी मैं ये माना नहीं है, लेकिन इस जगह में आने का बाद पहलगांव रूट से मैं इधर आए हैं तो इतना खूबसूरत नज़ारा मिला मेरे को, मैं जिंदगी भर कभी कई जगह में मिला नहीं मेरे को। मैं काफ़ी इंडिया जो इधर उधर घूमते रहता हूँ, लेकिन मिला नहीं कई जगह में। तो यहाँ के बहुत लोग ही अच्छा बढ़िया जगह लगे है। होंगे आपको, अच्छे लगे हाँ होंगे। ठीक है भाई, सबको नमस्ते। नमस्ते सर। चलो हाय।